সিভিল মেডিসিন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত। আমি এখন ডিটেল সলিউশন অফ ওয়েস্ট বেঙ্গল পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার 2016-এর পার্ট 4 নিয়ে হাজির হয়েছি। আমি এখানে টোটাল 20টি কোশ্চেন ডিসকাস করব। কোশ্চেন নাম্বার 61 থেকে কোশ্চেন নাম্বার 80, বিকজ আগের কোশ্চেনগুলো আমি পার্ট 1, 2 অ্যান্ড 3-তে ডিসকাস করেছি। তো এখানে একটি বিষয় আমি বলছি, আমার পার্ট 2-তে দুটো কোশ্চেন বাই মিস্টেক, ওটা দুটো কোশ্চেন বাদ চলে গিয়েছিল, সেই কোশ্চেন দুটো আমি এখানে প্রথমে ডিসকাস করব, তারপর আমি বাকি 20টা কোশ্চেন ডিসকাস করব। অর্থাৎ আজকে আমি টোটাল 22টি কোশ্চেন ডিসকাস করব। তো চলো টাইম ওয়েস্ট না করে দেখে নেই আজকের যে ফার্স্ট কোশ্চেন আছে। কোশ্চেন আমার আছে, যে কোশ্চেনটা আমার বাদ চলে গিয়েছিল পার্ট 2-তে, সেটা কোশ্চেন নাম্বার 23। সেই কোশ্চেনে বলে দিয়েছিল যে দ্য বিয়ারিং ক্যাপাসিটি অফ আ স্ট্রিপ ফুটিং on a saturated clay is 120 kilonewton per meter square. The bearing capacity of a circular footing with diameter same as the width of footing resting on same soil will be, তারপর এখানে অপশনগুলো আছে, মোর দ্যান 120 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, ইকুয়াল টু 120 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, লেস দ্যান 120 কিলোনিউটন পার মিটার স্কোয়ার অ্যান্ড এনি ওয়ান অফ দ্য অ্যাবাভ। আমার এই কোশ্চেনটা হচ্ছে সয়েল মেকানিক্স সাবজেক্ট থেকে এই কোশ্চেনটি আমাকে দিয়েছে। ঠিক আছে, তো চলো সলিউশনটা দেখে নিই। তো আমি এখানে সলিউশন করেছি। আমরা জানি এটা সয়েল মেকানিক্সের মেনলি বেয়ারিং ক্যাপাসিটি চ্যাপ্টারের কোশ্চেন, অর্থাৎ এটাকে আমরা ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং বলবো। সয়েল অ্যান্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশনের চ্যাপ্টার মেনলি। তো যে বেয়ারিং ক্যাপাসিটি আছে অ্যাজ পার টারজাগি, ঠিক আছে, অ্যাজ পার টারজাগি দ্য বেয়ারিং ক্যাপাসিটি ইকুয়েশন ফর স্টিপ ফুটিং এর জন্য আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি ইকুয়াল টু এটা হয়। ঠিক আছে, কিউ ইউ আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি CNC প্লাস গামা ডি এন কিউ 0.5 গামা বি এন গামা, and for circular footing the formula is 1.3 CNC, middle term is same and last term will be 0.3 gamma v n gamma. তো এই হচ্ছে আমার দুটো ফর্মুলা। ঠিক আছে, তো এখান থেকে আমার অ্যান্সারটা চলে আসবে। তার আগে আমি বলে দিই, একটা স্টিপ ফুটিং বলছে আর একটা হচ্ছে আমার বলেছে হচ্ছে সার্কুলার ফুটিং, এবং আমার সয়েলটা বলেছে ক্লে সয়েল। ঠিক আছে, আমার সয়েলটা বলেছে ক্লে সয়েল। ঠিক আছে, ফর ক্লে সয়েল ফাই ইকুয়াল টু 0, তাই তো, 0 ডিগ্রি। তো আমরা জানি ফাই ইকুয়াল টু 0 ডিগ্রি হলে এনসি ভ্যালু হচ্ছে অ্যাজ পার টারজাগি, এনসি ইকুয়াল টু হয় হচ্ছে 5.7, ঠিক আছে, 5.7, এন কিউ হয় হচ্ছে 1 অ্যান্ড মাই এন গামা ভ্যালু ইজ 0। তো এই এন গামা 0 হওয়ার জন্য তাহলে আমার এখানে কি হলো, লাস্ট টার্মটা পুরোপুরি 0 হয়ে যাবে। তাহলে 0 হয়ে গেলে তাহলে আমার কি থাকছে, অনলি ফর ফার্স্ট টার্ম অ্যান্ড সেকেন্ড টার্ম। এবার কি আছে, আমার সেকেন্ড টার্ম দুটোর ক্ষেত্রেই সেম, তাহলে আমি কম্পেয়ার করবো ফার্স্ট টার্মের সাথে। তাহলে এটার ফার্স্ট টার্মের থেকে এই ফার্স্ট টার্মটা বেশি, কারণ সামনে একটা 1.3 মাল্টিপ্লাই করা আছে। তাহলে অবভিয়াসলি আমার অ্যান্সার হবে সার্কুলার ফুটিং এর ক্ষেত্রে আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি এই ক্ষেত্রে বেশি হবে। তো আমার এই ক্ষেত্রে অ্যান্সার হবে মোর দ্যান 120 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। তো আমার অ্যান্সার হবে অ্যান্সার এ, মোর দ্যান 120 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। তো কোশ্চেন নাম্বার 24, যেটা আমার পার্ট 2-তে মিস হয়ে গেছিল, সেকেন্ড কোশ্চেন, if delta is the angle of deflection of curve T1 and T2 are the points of tangents, the angle between the tangent T1 and the long chord T1 T2 will be, অপশন দেওয়া আছে ডেল্টা বাই 4, ডেল্টা বাই 3, ডেল্টা বাই 2 অ্যান্ড ডেল্টা। ঠিক আছে, তো এইটা আমার হচ্ছে সার্ভের কোশ্চেন, সার্ভের হচ্ছে মেনলি কার্ভের থেকে। ঠিক আছে, এটা আমার সার্ভের কোশ্চেন। ঠিক আছে, তো চলো সলিউশনটা দেখে নিই। তো আমি এখানে ডায়াগ্রামটা করে নিয়েছি কার্ভের। ঠিক আছে, তো আমার এটা হচ্ছে একটা কার্ভ, এখানে হচ্ছে T1 আমার ট্যানজেন্ট, ইনিশিয়াল ট্যানজেন্ট পয়েন্ট, এখানে আমি T2 নিয়েছি সেকেন্ড ট্যানজেন্ট পয়েন্ট। তো এখান থেকে দুটোকে ট্যানজেন্ট ড্র করে যেখানে মিট করে দ্যাট ইজ কল্ড ডিফ্লেকশন অ্যাঙ্গেল। তো আমার ডিফ্লেকশন অ্যাঙ্গেল হচ্ছে ডেল্টা। এবার আমি কি করেছি, সলভ করার জন্য T1 আর T2 অ্যাড করে দিলাম, দ্যাট ইজ দিস ইজ দ্য ট্যানজেন্ট ডিস্টেন্স বা লং কর্ড। ঠিক আছে, দিস ইজ দ্য লং কর্ড। আমি গেলাম এবার ইনিশিয়াল পয়েন্টে, আর হচ্ছে ইনিশিয়াল ট্যানজেন্ট পয়েন্ট আর হচ্ছে আমার হচ্ছে ফাইনাল বা সেকেন্ড ট্যানজেন্ট পয়েন্ট, দুটোকে আমি কি করলাম, সার্কুলার কার্ভের সেন্টার এর সাথে আমি অ্যাড করে দিলাম। ঠিক আছে, এবার আমরা জানি যে এই ট্যানজেন্ট পয়েন্টস সেন্টারের সাথে যে অ্যাঙ্গেল ফর্ম করে সেটা হচ্ছে ডিফ্লেকশন অ্যাঙ্গেলের সমান, অর্থাৎ ডিফ্লেকশন আমার অ্যাঙ্গেল ডেল্টা, তো এই পুরো অ্যাঙ্গেলটা আমার ডেল্টা হবে।
ঠিক আছে। এবার আমি সলভ করার জন্য কি করলাম, T1 T2 এর থেকে আমি ও অব্দি একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। এবার পারপেন্ডিকুলার ড্র করার পরে আমি এই ট্রায়াঙ্গেলটা আমি কনসিডার করলাম। এবার এই ট্রায়াঙ্গেল কনসিডার করলে এটা 90 ডিগ্রি, এইটা হবে আমার ডেল্টা/2। ঠিক আছে, তাহলে আমার রিমেনিং পোর্শনটা কত হবে? এই রিমেনিং পোর্শনের ক্যালকুলেশনটা এখানে করেছি, 180 মাইনাস 90 মাইনাস ডেল্টা/2, দ্যাট ইজ 90 ডিগ্রি মাইনাস ডেল্টা/2। তো এইটা আমার হচ্ছে 90 মাইনাস ডেল্টা/2। আর আমরা জানি T1 থেকে এটা পারপেন্ডিকুলার ড্র করেছি, দ্যাট ইজ 90 ডিগ্রি। এইটা আমার 90 ডিগ্রি। তো এইটা যদি আমার 90 ডিগ্রি হয় তাহলে এইটা কত হবে? তাহলে 90 মাইনাস দিস ওয়ান। তো আমি এখানে করেছি 90 ডিগ্রি মাইনাস দিস ওয়ান। তো আলটিমেটলি আমার অ্যান্সার আসবে ডেল্টা/2। তো আমার অ্যান্সার হবে সি, ডেল্টা/2। ঠিক আছে, নেক্সট যেটা পার্ট 4 এর জন্য 61 থেকে বা স্টার্ট হলো। বলেছে হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট নয়েজ লেভেল জেনারেটেড সাইমালটেনিয়াসলি ফ্রম টু সোর্সেস উইথ দ্য সেম ইন্টেন্সিটি অফ 90 ডিবি রেসপেক্টিভলি, ডিবি ফর ডেসিবেল। ঠিক আছে, তো এটার জন্য ফর্মুলা আছে, লগ ফর্মুলা ইউজ করে বের করতে হয়, কিন্তু সেই ক্ষেত্রে ক্যালকুলেশনটা অনেকটা বড় হবে এবং আমাদের ক্ষেত্রে টাইম টেকিং হবে, এবং যেহেতু এক্সাম আমাদের ক্যালকুলেটার অ্যালাউ না, সেই ক্ষেত্রে ক্যালকুলেশন করাটা একটু চাপে যেহেতু লগ ইউজ করে। তো এটার ক্ষেত্রে আমি একটা শর্টকাট টেকনিক তোমাদের টিক্স দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে মনে রাখবে যে কোনো ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট সাউন্ড লেভেল সবসময়, মানে ইকুয়াল সাউন্ড যদি হয় তার ইকুইভ্যালেন্ট বা তার রেজাল্টেন্ট নয়েজ লেভেল বা সাউন্ড লেভেল সবসময় 3 ডিবি অর্থাৎ 3 ডেসিবেল ইনক্রিজ করে। তো তোমরা এই নোট ডাউন করে নিতে পারো যে রেজাল্টেন্ট অর ইকুইভ্যালেন্ট নয়েজ লেভেল অফ টু ইকুয়াল নয়েজ লেভেল জেনারেলি ইনক্রিজ বাই 3 ডিবি। তো এখানে কি আছে 90, তো দুটো ইকুয়াল সাউন্ড ইন্টেন্সিটি আছে, তো 90 প্লাস 3 অ্যান্সার হয়ে যাবে আমার 93। দ্যাট ইজ দ্য ট্রিক্স অর শর্টকাট। তাহলে আমাকে ডাইরেক্ট 3 অ্যাড করে দিলে কিন্তু এটা অ্যান্সার আসবে। ঠিক আছে, তো আমার এখানে ক্যালকুলেশন করার দরকার নেই। নেক্সট আমার বলছে 62, if there is a rain between 8 am to 10:30 am and the entire basin just start contributing water at 8:30 am to the outlet, then the time of concentration will be। এবার আমাকে এই অ্যান্সার করতে গেলে টাইম অফ কনসেন্ট্রেশনটা কি সেটা আমাকে জানতে হবে। ঠিক আছে, এবার টাইম অফ কনসেন্ট্রেশনের ডেফিনেশনটাই এটা, যে টাইমটাতে কোনো এন্টিয়ার বেসিন বা পুরো বেসিনটা তখন কি করে আউটলেটে ওয়াটার কন্ট্রিবিউটিং শুরু করে, তখনই সেটাকে আমার বলে টাইম অফ কনসেন্ট্রেশন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমার রেন কখন শুরু হয়েছে 8টার সময়, আর পুরো বেসিনটা কখন কন্ট্রিবিউটিং শুরু করেছে আউটলেটে ওয়াটার দেওয়া 8:30-তে। তাহলে আমার অ্যান্সার কিন্তু হবে 8:30 মাইনাস 30 অর্থাৎ 30 মিনিটস কিন্তু হবে। ঠিক আছে, তো এখানে তোমরা টাইম অফ কনসেন্ট্রেশন আরো কিছু নোট ডাউন করে নিতে পারো, ক্লিয়ার করতে পারো। এই টাইম অফ কনসেন্ট্রেশনের ডেফিনেশন এটা আমরা বলতে পারি যে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য টাইম নিডেড ফর ওয়াটার টু ফ্লো ফ্রম দ্য মোস্ট রিমোট পয়েন্ট টু আ ওয়াটার সেট টু দ্য ওয়াটার সেট আউটলেট। এটাও কিন্তু আমার টাইম অফ কনসেন্ট্রেশনের ডেফিনেশন। তো এটাতে কি বলতে চাচ্ছে, আমি বললাম এটা আমার একটা রিভার বেসিন। ঠিক আছে, এবার আমার এইখানে হচ্ছে সব থেকে রিমোট বা ফার্দেস্ট পয়েন্ট আছে, আমি দিলাম এইখানে। এবার এইখানে রেনফল হলো, সেই রেনফল ওয়াটারটা যখন পুরো বেসিনে রান অফ হয়ে যখন একদম আউটলেটে আসবে, এই আউটলেটে আসার জন্য যে টোটাল টাইম লাগবে দ্যাট ইজ কল্ড টাইম অফ কনসেন্ট্রেশন। ঠিক আছে, তো এটা হচ্ছে টাইম অফ কনসেন্ট্রেশনের ডেফিনেশন বা কনসেপ্ট। নেক্সট, the process by which the rainwater enters the surface, this is surface of the earth is called, এটা ডাইরেক্ট কোশ্চেন এবং এটা হচ্ছে আমার হাইড্রোলজির কোশ্চেন। ঠিক আছে, ওয়াটার রিসোর্স সাবজেক্টের হাইড্রোলজির কোশ্চেন। তো এটার ক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে ইনফিল্ট্রেশন। তোমরা মনে রাখবে যখনই বলছি দ্য প্রসেস বাই হুইচ দ্য রেন ওয়াটার এন্টার সারফেস টু দ্য আর্থ, ঠিক আছে, সারফেস অফ দ্যাট ইজ কল, অর্থাৎ আমার যদি এটা যদি গ্রাউন্ড সারফেস হয়, এবার কি হয়েছে রেন ওয়াটার গুলো যেগুলো আছে, রেন ওয়াটার গুলো আমার কি হচ্ছে আর্থ সারফেসের ভিতরে এন্টার করছে, অর্থাৎ একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়াম, এটা নাম্বার 1, অর্থাৎ সারফেসের উপরে ছিল, 2 হচ্ছে সারফেসের ভিতরে এন্টার করলো, দ্যাট ইজ আমার ইনফিল্ট্রেশন। এখানে আমি একটা জিনিস বলবো যে ইনফিল্ট্রেশন, সিপিএস, পার্কুলেশন, আর আরেকটা আমাদের যেটা আছে সেটা হচ্ছে রান অফ। ঠিক আছে, এই কয়েকটার সাথে আমাদের একটু ডেফিনেশনটা জানতে হবে, কারণ আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। তো আমি ফার্স্টে যেটা হলো ইনফিল্ট্রেশন বোঝা গেল, এবার পার্কুলেশনটা কি আমি একটু বলে দিচ্ছি। ঠিক আছে, পার্কুলেশনটা হচ্ছে যখন ইনফিল্ট্রেটেড ওয়াটার আছে, ইনফিল্ট্রেটেড ওয়াটারটাই সয়েলের যখন একটা লেয়ারের থেকে আরেকটা লেয়ারে যখন এন্টার করে ভার্টিক্যালি, দ্যাট ইজ কল পার্কুলেশন। ঠিক আছে, তো এই পার্কুলেশনটা কিন্তু ইনফিল্ট্রেশনের পরের পার্ট, সেম
মিডিয়ামের মধ্যে একটা লেয়ার থেকে আর একটা লেয়ারে যখন পাস করবে ইনফিল্ট্রেটেড ওয়াটারটাই, দ্যাট ইজ কল পালকুলেশন। নেক্সট সিপেস, ঠিক আছে। সিপেসটা জেনারেলি হচ্ছে সয়েলের ভিতরে হরাইজন্টাল ফ্লো হয়, ঠিক আছে, ফ্লো অফ ওয়াটার, ঠিক আছে, বিলো দ্য সয়েল অর্থাৎ সয়েলের ভিতরে, এবং সেটা হচ্ছে ডিউ টু দ্য চেঞ্জ ইন হেড অর হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, ঠিক আছে, দ্যাট ইজ সিপেস। যেরকম ড্যামের ক্ষেত্রে এখানে যদি আমার আপস্ট্রিম হয় এইটাকে ডাউন স্ট্রিম, ঠিক আছে, এখানে ওয়াটার একটা ডিফারেন্স আছে, ডিফারেন্স হওয়ার জন্য ওয়াটারটা কি করবে, হায়ার হেড থেকে লোয়ার হেডে সয়েলের ভিতর দিয়ে ফ্লো করবে, দ্যাট ইজ কল সিপেস, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে আরেকটা যেটা হচ্ছে রান অফ, ঠিক আছে। এবার রান অফ অফ সিপিএস এর মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে রান অফ কিন্তু হেডের জন্য ফ্লো করে না, রান অফটা ফ্লো করে হচ্ছে মেনলি আমার হচ্ছে স্লোপের উপর বেস করে। অর্থাৎ আমার যখন রেইন ওয়াটার হবে, রেইন ওয়াটারটা কি হবে, অ্যাজ পার স্লোপ, স্লোপ অনুযায়ী কি হবে, হায়ার স্লোপের থেকে লোয়ার স্লোপে ওয়াটারটা ফ্লো করবে, ফ্লো করে যখন ওয়াটার বডিতে এসে মিট করবে ওয়াটার বডিতে, তখন সেটা বলবে রান অফ। এটা যখন সারফেসের উপর দিয়ে হয় তখন বলে সেটাকে সারফেস রান অফ বা সিম্পল রান অফ আমরা যখন বলি, ঠিক আছে। এবং এটা যদি গ্রাউন্ডের ভিতর দিয়ে মানে অ্যাকর্ডিং টু স্লোপ পাশের কোনো ওয়াটার বডিতে গিয়ে মিট করে, তখন সেটাকে বলা হয় হচ্ছে বেস ফ্লো। তাহলে আমার ক্লিয়ার হলো রান অফটা কি, ঠিক আছে। তাহলে রান অফ, সিপিএস, ইনফিল্ট্রেশন আর পার্কুলেশন, এই চারটা জিনিস আমি ক্লিয়ার করে দিলাম। তো আমার নেক্সট কোশ্চেন নাম্বার 64, করোশন ইন কংক্রিট শিওর ইজ কজড বাই, এটা ডাইরেক্ট কোশ্চেন এবং অনেকবার এসেছে। করোশনটা মেনলি হয় সেটা হচ্ছে H2S গ্যাস ফর্মেশনের জন্য, কারণ সিরিজের ভিতর H2S গ্যাসটা ফর্ম হয়, দ্যাট ইজ কল করোশন বা ক্রাউন করোশনও বলা হয়। নেক্সট 65, এটাও ডাইরেক্ট কোশ্চেন, প্রিম্যাচিউর এজিং অফ প্ল্যান্টস অকার ডিউ টু, এটাও আমার হচ্ছে মেনলি হচ্ছে ইরিগেশন চ্যাপ্টারের কোশ্চেন আমরা বলতে পারি। তো প্রিম্যাচিউর এজিং অফ প্ল্যান্ট হয় হচ্ছে ওজোনের জন্য, ঠিক আছে, ওজোন গ্যাসের জন্য, এটা তোমাদেরকে মনে রাখতে হবে, ডাইরেক্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 66, রিভার ট্রেনিং ওয়ার্কস প্রাইমারলি টু প্রোটেক্ট রিভার ব্যাঙ্ক ইজ, ঠিক আছে, এটার ক্ষেত্রে আমার অ্যান্সার হবে গ্রোনি, ঠিক আছে, বেস্ট অ্যান্সার। অর গ্রোনির আরেক নাম তোমরা নোট ডাউন করতে পারো, স্পার। এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি তিস্টা স্পার, SPUR, স্পার। এবার এখানে একটা জিনিস আমি বলে দিই যে মার্জিনাল এম ব্যাংক এটাও রিভার ট্রেনিং ওয়ার্ক, কিন্তু মার্জিনাল এম ব্যাংকটা জেনারেলি ইউজ করা হয় হচ্ছে রিভারের পাশে যদি লো লাইং এরিয়া থাকে, সেই লো লাইং এরিয়াকে ফ্লাডের হাত থেকে বাঁচার জন্য, ঠিক আছে, রেইনি সিজনে যেটা হেল্প করে ফ্লাডের থেকে লো লাইং এরিয়া, জনবসতি যেখানে আছে, ভিলেজ আছে, সেখানকার ওয়াটার এন্টারেন থেকে রক্ষা করে। তো এই অ্যান্সারটা হবে না। বান্ডালিং জিনিসটা নতুন তোমরা শুনে রাখবে, ব্যান্ডালিংটা হচ্ছে টেম্পোরারি স্ট্রাকচার, রিভার ট্রেনিং এর জন্যই মেনলি ইউজ করা হয়, টেম্পোরারি ভিলেজ এরিয়াতে ব্যাম্বু দিয়ে তৈরি করা হয়, বাঁশের টেম্পোরারি স্ট্রাকচার রিভারের পাড়ে দেওয়া হয় ব্যাম্বু দিয়ে, ঠিক আছে, বাঁশ দিয়ে ঘেরা দিয়ে দেয়, দ্যাট ইজ কল ম্যান্ডালিং, ঠিক আছে। পিচিং হচ্ছে যেটা বোল্ডার পিচিং বা স্টোন পিচিং বলে, সেটা হচ্ছে যে কোনো স্লোপ বা সাইডগুলোকে সয়েল ইরেশনের হাত থেকে বাঁচানোর জন্য বোল্ডার দিয়ে নেট দিয়ে পিচিং করে, দ্যাট ইজ বোল্ডার পিচিং। তো এই ক্ষেত্রে আমার বেস্ট অ্যান্সার হবে গ্রোনি। আমি তো একটু তোমাদের ডায়াগ্রাম দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমার হচ্ছে এই যে এটা হচ্ছে গ্রোনি, রিভারের যে ফ্লো আছে ফ্লোর সাথে ট্রান্সভার্স ডিরেকশনে জেনারেলি বোল্ডার আর কংক্রিট দিয়ে গ্রোনিগুলো বা স্পারগুলো বানানো হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 67, ফার্স্ট স্টেজ অফ ওয়াটার ট্রিটমেন্ট ইজ, তো ওয়াটার ট্রিটমেন্টের ফার্স্ট স্টেজ, এবার অপশন থেকে আমাকে দেখতে হবে এখানে ফার্স্ট স্টেজ কোনটা আছে। তো আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি, ওয়াটার ট্রিটমেন্টের জেনারেল লেআউট হচ্ছে প্রথমে সোর্সের থেকে স্ক্রিনিং করা হয়, স্ক্রিনিং এর পরে ঢোকে হচ্ছে প্লেন সেডিমেন্টেশন ট্যাঙ্ক বা প্রাইমারি সেডিমেন্টেশন, প্লেন সেডিমেন্টেশন আর প্রাইমারি সেডিমেন্টেশন। প্রাইমারি সেডিমেন্টেশনের পরে ওটাকে করা হয় কোঅগুলেশন অ্যান্ড ফকুলেশন, অর্থাৎ অ্যালাম ইউজ করে, যেটাকে কোঅগুলেন্ট বলে, সেই কোঅগুলেশন ইউজ করে ফকুলেশন করা হয়, ঠিক আছে, কোঅগুলেন্ট চেম্বারে। তারপরে আফটার কোঅগুলেশন ফকুলেশন সেটাকে সেডিমেন্ট করা হয়, দ্যাট ইজ কল সেকেন্ডারি সেডিমেন্টেশন, ঠিক আছে, সেকেন্ডারি সেডিমেন্টেশন। তারপরে ফিল্ট্রেশনের পর করা হয় হচ্ছে ডিসইনফেকশনের পরে সফিনিং করা হয়, হার্ডনেসটাকে দূর করার জন্য, আলটিমেটলি ট্যাঙ্ক বা সাপ্লাইতে চলে যায়। তো সেই হিসাবে তাহলে আমার অ্যাজ পার অপশন আমার অ্যান্সার হবে প্লেন সেডিমেন্টেশন, কেন আফটার প্লেন সেডিমেন্টেশন তারপরে কোঅগুলেশন করা হয়, ঠিক আছে। আমার নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যালার্ম, যেটা এই এখনই বললাম,
ঠিক আছে, এটাও আমার এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন, আগেরটাও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন থেকে ছিল ওয়াটার ট্রিটমেন্টে। তো এটার অ্যান্সার অবশ্যই হবে অ্যালামিজা কোগুলেন্ট, এটা একটা কোগুলেন্ট বস্তু হিসাবে ইউজ করা হয়। ঠিক আছে, তারপরে এই কোগুলেন্ট বস্তুটাই ফ্লক তৈরি করে, সেই ফ্লক তৈরি হওয়ার প্রসেসটাকে বলা হয় ফ্লকুলেশন। তো নেক্সট কোশ্চেন ইজ দ্য ডেড স্টোরেজ অফ রিজার্ভার ইজ প্রোভাইডেড টু। তো রিজার্ভারের ডেড স্টোরেজ কেন প্রোভাইড করা হয়? ঠিক আছে, এবার রিজার্ভারের যে স্টোরেজ জোন আছে সেই স্টোরেজ জোনকে জেনারেলি তিনটা ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, তো নিচে হচ্ছে ডেড স্টোরেজ থাকে, তারপরে মিডিলে থাকে হচ্ছে অ্যাক্টিভ স্টোরেজ অর ইউজফুল স্টোরেজ, আর সবার উপরে একটা জোন থাকে সেটাকে বলে ফ্লাড স্টোরেজ বা সার্চার স্টোরেজ। ঠিক আছে, তোমরা নোট ডাউন করতে পারো। এবার ডেড স্টোরেজটার উপরে থাকে আমাদের হচ্ছে সিল্ড এক্সক্লুডার। ঠিক আছে, যেটার থেকে সিল্ড বেরিয়ে যায়। এবার সিল্ড এক্সক্লুডারের নিচে কোনো সিল থাকলে সেটা আর বেরোতে পারে না। তো এই ডেড স্টোরেজটা জেনারেলি লেখা হয় সিল্ড অ্যাকোমোডেশনের জন্য, কারণ এখানে সিলগুলো সিল্টিং হয়ে এখানে জমা হতে থাকে। ঠিক আছে, তো এই জায়গাটা মেনলি সিল্টের জন্য। তারপরে এই স্টোরেজের উপরে যখন সিল চলে আসে তখন সিলটা সিল্ড এক্সক্লুডার দিয়ে বেরিয়ে যায়। তো আমার অ্যান্সার হবে হচ্ছে অ্যাকোমোডেট সিল্ড এন্ট্রি, অ্যান্সার হবে সি, অ্যাকোমোডেট সিল্ড এন্ট্রি। নেক্সট কোশ্চেন আমার 70 নাম্বার, টু প্রিভেন্ট দ্য স্লাফিং or sloughing of an earthen dam it is necessary to provide। ঠিক আছে, এই ওয়ার্ডটা আমরা সেকেন্ড বার পেলাম, সেম ওয়ার্ড দিয়ে আরেকটা কোশ্চেন ছিল আগে স্লাফিং, যেটা রিলেটেড টু ছিল ফিল্টার, এখানে রিলেটেড টু ড্যাম। এবার আমার স্লাফিং জিনিসটা কি সেটা জানতে হবে। স্লাফিং ডিকশনারি মিনিং হচ্ছে কলাপস অর ফেলিওর। ঠিক আছে, কলাপস অর ফেলিওরটাকে স্লাফিং বলে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে অ্যাডেন ড্যামের ক্ষেত্রে স্লাফিংটা হচ্ছে যখন ডাউন স্ট্রিমের পোর্শন থাকে, ডাউন স্ট্রিমের স্লোপটা যখন স্যাচুরেটেড হয়ে যায় ডিউ টু সিপেস। ঠিক আছে, যখন স্যাচুরেটেড হয়ে যায় তখন তার কলাপস হয়, দ্যাট ইজ কল স্লাফিং। তো তোমরা স্লাফিং সম্বন্ধে একটু ইনফরমেশন নোট ডাউন করতে পারো, আমি এখানে দিয়ে দিয়েছি। স্লাফিং ইজ আ প্রসেস ইন হুইচ দ্য সয়েল মাস ফলস ডাউন আফটার স্যাচুরেশন। স্যাচুরেশন পরে ফল ডাউন হয় এবং জেনারেলি এটা ডাউন স্ট্রিমে হয়। It is a type of local slope failure, the sloughing of the downstream toe of the dam under the reservoir full condition. The failures due to sloughing start when the downstream toe becomes saturated and eroded, producing a small slump or a maneuver slide. ঠিক আছে, যখন স্যাচুরেটেড হয় ডিউ টু সিপেস তখন তার ডাউনস্ট্রিমের স্লোপটা ফেলিয়ার হয়ে যায়, দ্যাট ইজ স্লাফিং। ঠিক আছে, তো এই স্লাফিং এর জন্য বেস্ট আমার অ্যান্সার হবে হচ্ছে রক টো। ঠিক আছে, রক টো। রিপ্র্যাপ জেনারেলি ড্যামে আর্ডেন ড্যামে রিপ্র্যাপ ইউজ হয় না, ওটা হচ্ছে স্লোপ, পাহাড়ের গায়ে স্লোপ বা কোথাকার সয়েল মাসের স্লোপ, সেগুলোকে প্রিভেন্ট করার জন্য। তো এইটা অ্যান্সার কিন্তু আমার না। ইমপারভিয়াস ব্ল্যাঙ্কেট অর ফিল্টার, এইটা জেনারেলি পাইপিং অ্যাকশনটাকে রিডিউস করার জন্য ইউজ করা হয়, পাইপিং অ্যাকশন, তো এইটা হবে না। রিলিপ ওয়েলটাও ঠিক সেরকমই পাইপিং অ্যাকশনটাকে মানে রিমুভ মানে রিডিউস করার জন্য এটা ইউজ করা হয়, তো এটাও অ্যান্সার হবে না। আমার বেস্ট অ্যান্সার হবে রোকটো, যেটা ডাউন স্ট্রিমে ইউজ করা হয় এবং ডাউন স্ট্রিম স্লোপে। আমি একটু ডায়াগ্রামটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা যদি আমার আর্ডেন ড্যাম হয়, ঠিক আছে, এইটা হচ্ছে আমার রকটো, বডিটা ইউজ করা হয় ডাউন স্ট্রিমে। ঠিক আছে, যেটা অবশ্যই আমার স্লাফিংকে প্রিভেন্ট করবে। মাঝখানের যে চারটা লেয়ার থাকে মাঝখানে থাকে হচ্ছে স্টোন, দ্যাট ইজ মেনলি কল রকটো। ঠিক আছে, আর পুরো অ্যারেঞ্জমেন্টটাকে বলা হয় টো ফিল্টার। ঠিক আছে, তো আমার স্টোনের পরে থাকে হচ্ছে গ্র্যাভেল, ধীরে ধীরে আমার সাইজটা কমতে থাকে, আফটার গ্র্যাভেল কোর্স স্যান্ড থাকে, তারপরে ফাইন স্যান্ড থাকে। তো এটা ফিল্টার হিসাবেও কাজ করে, এই জন্য এটাকে পুরো অ্যারেঞ্জমেন্টটাকে টো ফিল্টার বলে, মাঝের পোর্শনটাকে রকটো বলে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 71, ইমহপ ট্যাঙ্ক আর ইউজড ফর রিমুভিং। তো এটাও আমার হচ্ছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন এবং ডাইরেক্ট কোশ্চেন। ইমহপ ট্যাঙ্ক কিন্তু অর্গানিক ম্যাটেরিয়ালসগুলোকে রিমুভ করে। ঠিক আছে, অর্ডার স্পেলিং ভুল আছে, আয়রন, হার্ডনেস, এগুলো কিন্তু ইমহপ ট্যাঙ্ক পারে না, মেনলি অর্গানিক ম্যাটেরিয়ালকে রিমুভ করে। Next, question number 72. Recommended per capita water demand for domestic purpose in Indian city may be taken as। তো এখানে আমাদের অপশন দেখে মনে রাখতে হবে, এটা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন এবং ডাইরেক্ট কোশ্চেন। অ্যান্সার 135 LPCD। আর একটা অ্যান্সার হয় 200 LPCD, সেটা কিন্তু যখন হচ্ছে ফুল ফ্ল্যাশিং সিস্টেম, যখন এখানে বলবে উইথ ফুল ফ্ল্যাশিং সিস্টেম তখন 200 LPCD, লিটার পার ক্যাপিটা পার ডে। আর ইন জেনারেল আমার অ্যান্সার হবে 135 mm, আর 200 অপশনে নেইও, তো চোখ বন্ধ করে আমার অ্যান্সার সি। নেক্সট কোশ্চেন নাম্বার 73, ডাইরেক্ট কোশ্চেন ইরিগেশন থেকে। ড্রিপ ইরিগেশন ইজ ইউজড ইন ড্যাশ এরিয়া।
ড্রিপ ইরিগেশনটা কি প্রথমে জানতে হবে। ড্রিপ ইরিগেশনটা আমার হচ্ছে মডার্ন টেকনিক, ঠিক আছে, এবং এটা হচ্ছে জেনারেলি ইউজ করা হয় যেখানে আমার ইরিগেশন ও ওয়াটার সাপ্লাই স্কার্সিটি আছে, ঠিক আছে, সেই সব এরিয়াতে, এবং ইরিগেশন ওয়াটারের লসটাকে রিডিউস করার জন্য এই ড্রিপ ইরিগেশন ইউজ করা। এবার ড্রিপ ইরিগেশনটা কি, এটা অবশ্যই ডাইরেক্ট মেথড। এটা কি করা হয়, বড় পাইপ দেওয়া থাকে, সেই পাইপগুলোর একটা সার্টেন পয়েন্ট ডিস্টেন্স পর পর নজেল লাগানো থাকে অথবা হোল করা থাকে। এবার কি হয়, ওয়াটারগুলো ডাইরেক্ট আমার হচ্ছে ক্রপস বা প্ল্যান্টের মানে গড়ে গিয়ে ডাইরেক্ট পড়ে, ঠিক আছে, তাতে আমার কি হয়, ওয়াটার লসটা কম হয়, ঠিক আছে। তো দ্যাট ইজ কল্ড ড্রিপ ইরিগেশন। তো এইটার ক্ষেত্রে আমার অ্যান্সার অবশ্যই হবে হচ্ছে অ্যারিড বা সেমি অ্যারিড এরিয়া। তো দেয়ার ফর অ্যান্সার উইল বি ডি। নেক্সট কোশ্চেন 74. The total depth of water required by a crop during the entire period of the crop is in the field is known as, এটা আমার ইরিগেশন চ্যাপ্টারের কোশ্চেন, ঠিক আছে। তো ডেপথ অফ ওয়াটার রিকোয়ারমেন্ট অবশ্যই দ্যাট ইজ কল্ড ডেল্টা। ডেল্টা হচ্ছে ডেপথ অফ ওয়াটার। আমাদের তিনটে জিনিসের সাথে রিলেশন আছে, একটা ডেল্টা, ডিউটি আর হচ্ছে বেস পিরিয়ড, খুব ইম্পর্টেন্ট। ডেল্টা হচ্ছে ডেল্টা দিয়ে ডিনোট করা হয় গ্রিক ক্যাপিটাল লেটার ডেল্টা, ডিউটি হচ্ছে ক্যাপিটাল ডি দিয়ে ডিনোট করা হয়, বেস পিরিয়ডটাকে বি দিয়ে ডিনোট করা হয়। এই তিনটার মধ্যে একটা রিলেশনও আছে, তোমরা নোট ডাউন করতে পারো, ডেল্টা ইকুয়াল টু 8.64 ইন্টু বি বাই ডি, ঠিক আছে। এটা দিয়ে অনেক কোশ্চেন আসে, যেখানে ডেল্টা হচ্ছে আমার হচ্ছে ডেপথ অফ ওয়াটার ইন মিটার, ডি হচ্ছে আমার হচ্ছে ডিউটি ইন হেক্টর পার কিউমেক, ঠিক আছে, অ্যান্ড বি হচ্ছে বেস পিরিয়ড ইন ডেজ, দ্যাট ইজ দ্য রিলেশন 8.64 ইন্টু বি বাই ডি, ঠিক আছে। এটাই আর একটা রিলেশন আছে সেম জিনিসই, 864 বি বাই ডি, সেই ক্ষেত্রে আমার ডেল্টাটা সেন্টিমিটারে হয়, ঠিক আছে। এটা কিন্তু আমার মিটারে অ্যান্সার বেরোবে, সেই ক্ষেত্রে এটা সেন্টিমিটার, এটা মিটার, ঠিক আছে। তো অ্যান্সার অবভিয়াসলি ডেল্টা। নেক্সট 75. ইন আর্ডেন ড্যাম দ্য ফ্রেটিক লাইন ইজ, খুব কমন কোশ্চেন, ডাইরেক্ট কোশ্চেন, এটা আমার ওয়াটার রিসোর্সের কোশ্চেন, মেনলি ইরিগেশন থেকে। তো অ্যান্সার আমার হবে হচ্ছে প্যারাবোলিক, ঠিক আছে, অ্যান্সার হবে প্যারাবোলিক। তো আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি যে আমার ফেটিক লাইন বলতে কি বোঝাচ্ছে। এইটা হচ্ছে আমার ফেটিক লাইন, জেনারেলি এই যেরকম প্যারাবোলিক শেপের হয়। ফেটিক লাইনটাকে বলা হয় সিপেস লাইন, যেটা ড্যাম বডি দিয়ে যে সিপেস হয়, আর্ডেন ড্যামে একমাত্র বডি দিয়ে সিপেস হয়, ঠিক আছে। তো দ্যাট ইজ কল ফেটিক লাইন অর সিপেস লাইন, ঠিক আছে। এই সিপেস লাইন কি করে, আমার হচ্ছে এই সিপেস লাইনের বিলোতে হচ্ছে আমার ফ্লো, ওয়াটার বডি দিয়ে ফ্লো করে, দ্যাট মিনস সিপেস জোন, ঠিক আছে। এবং এটার উপর দিয়ে সিপেস হয় না, দ্যাট ইজ দিস ইজ দ্য স্যাচুরেটেড জোন। তো সিপেস লাইনটা আমার কি করে, আর্ডেন ড্যামের স্যাচুরেটেড জোন আর হচ্ছে আনস্যাচুরেটেড জোনকে ডিভাইড করে, ঠিক আছে। এটাও একটা তোমরা নোট ডাউন করতে পারো, সিপেস লাইন হচ্ছে স্যাচুরেটেড জোন আর আনস্যাচুরেটেড জোনকে ডিভাইড করে, ঠিক আছে। তো উপরের জোনটা হচ্ছে আনস্যাচুরেটেড, নিচের জোনটা হচ্ছে স্যাচুরেটেড জোন। এবং এই সিপেস লাইন বা ফেটেক লাইনের উপরে যে প্রেশার আছে সেটা হচ্ছে 0 হয়, এবং এই জোনটাতে প্রেশার হয়েছে অ্যাটমসফেরিক প্রেশার, ঠিক আছে। তো আমার, এবং এটা শেপ হয়েছে প্যারাবোলিক। নেক্সট 76 কোশ্চেন. এ ক্যান্টিলিভার বিম ইজ সাবজেক্টেড টু আ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ডাব্লু, এবং ডাব্লুটা টোটাল ডাউনওয়ার্ড লোড দেওয়া আছে, অর্থাৎ ইউনিফর্মলি টোটাল লোড ক্যাপিটাল ডাব্লু, অর্থাৎ স্মল ডাব্লু ইন্টু এল মানে ক্যাপিটাল ডাব্লু, over its whole length L and a concentrated load W upward at free end, the deflection at the free end is, এটা আমার হচ্ছে মেনলি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের কোশ্চেন। তো এটা আমি সলভ করব সুপার পজিশন মেথড ইউজ করে। সুপার পজিশন মানে এটা ক্যান্টিলিভার বিম বলছে এবং দুটো লোড কন্ডিশন বলছে, একটা ইউডিএল আর একটা হচ্ছে পয়েন্ট লোড। তো আমি কি করবো, প্রথমে ইউডিএল শুধু কনসিডার করলাম। এবার ইউডিএল এর জন্য আমাকে কি ডিফ্লেকশন হবে, এটা কিন্তু ডাইরেক্ট কিছু ফর্মুলা আছে, তোমরা মনে রাখলে ভালো, নাহলে এটা ডিরাইভ করে বের করতে গেলে একটু টাইম টেকিং হবে, ঠিক আছে। মোমেন্ট এরিয়া মেথড ইউজ করেও করা যায়, সব থেকে সোজা। কনজুগেট বিম মেথড আছে, মোমেন্ট এরিয়া মেথড সব থেকে সোজা মোমেন্ট ডায়াগ্রাম করলে, কিন্তু ডাইরেক্ট মনে রাখলে ভালো। ক্যান্টিলিভার বিম, সিম্পলি সাপোর্টেড বিমের পয়েন্ট লোড, ইউডিএল, ঠিক আছে, মুভমেন্ট ইউজ করলে কোথায় ম্যাক্সিমাম ডিফ্লেকশন এবং স্লো হয় তার ভ্যালুটা। তো এটা ডেল্টা 1, মানে যখন আমি ইউডিএল ইউজ করবো, এটা ফর্মুলা হচ্ছে WL⁴/8EI, যেখানে ডাব্লু বলতে স্মল ডাব্লু মানে ইউডিএল এর ভ্যালুটা। এবার এটাকে আমি ক্যাপিটাল ডাব্লু ফর্মে কনভার্ট করে দিলাম, অর্থাৎ স্মল ডাব্লু ইন্টু এল দিয়ে একটা ক্যাপিটাল ডাব্লুতে কনভার্ট হয়ে গেল। তাহলে আমার বেরোলো WL⁵/8EI। এবার আমি সেকেন্ড কন্ডিশনে আসি, আমি এবার ইউডিএলটাকে রিমুভ করে শুধুমাত্র পয়েন্ট লোড কনসিডার করলাম, ঠিক আছে। এবার শুধু পয়েন্ট লোড কনসিডার করলাম, ঠিক আছে, ডেল্টা 2। এবার এখানে একটা জিনিস আমার ভালোভাবে মনে রাখতে হবে, ইউডিএল এর জন্য আমার ডিফ্লেকশনটা হবে ডাউনওয়ার্ড, এই জন্য আমি পাশে ডাউনওয়ার্ড অ্যারো দিয়ে দিয়েছি। আর এখানে ইউডিএলটা আছে, সরি পয়েন্ট লোডটা আছে হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে, ঠিক আছে। তাহলে আমার এখানকার
ডিফ্লেকশন হবে আপওয়ার্ড ডিরেকশন এবং সেটা WL³/3EI স্ট্যান্ডার্ড ভ্যালু। এবার সুপার পজিশন অনুযায়ী দুটো অ্যাড করব। এবার অ্যাড মানে কি, একটা ডাউনওয়ার্ড আছে একটা আপওয়ার্ড আছে, তো অপোজিট সাইন, তো আমি Δ1 মাইনাস Δ2 করলাম, কারণ আমি ডাউনওয়ার্ডটাকে পজিটিভ নিলাম, আপওয়ার্ডটাকে নেগেটিভ নিলাম। এবার মাইনাস করে আমার অ্যান্সার বেরোলো -5WL³/24EI। ঠিক আছে, এবং আমার অ্যান্সার বেরিয়েছে মাইনাসে। ঠিক আছে, এবার মাইনাস মানে আমি কি বললাম, মাইনাস মানে আমি ধরেছি আপওয়ার্ড, ডাউনওয়ার্ড আমার পজিটিভ, তাহলে এটা হবে হচ্ছে আপওয়ার্ড। তাহলে আমার অ্যান্সার হবে কিন্তু সি, আপওয়ার্ড। এখানে অপশন অবশ্য আলাদা আছে, সেম অপশনে যদি থাকতো, সেম অপশন বলতে ভ্যালুটা সেম, ব্র্যাকেটে যদি ডাউনওয়ার্ড লেখা থাকতো তাহলে কিন্তু অ্যান্সার কিন্তু আপওয়ার্ডই হতো। ঠিক আছে, তো এই জিনিসটা ভালো, এখানে একটাই অপশন দিয়ে দিয়েছে, মানে ভ্যালুটা একটা দিই, তো এটা হবে আপওয়ার্ড, অর্থাৎ সি। নেক্সট 77, which of the section should be used preferably places where the torsion occur? ঠিক আছে, তো এটা একটা ভালো কোশ্চেন। টর্শনের জন্য সেই কোশ্চেনটা সুইটেবল হয়, ঠিক আছে, যেটার সাইজ হচ্ছে ইউনিফর্মলি জেনারেলি হয়। ইউনিফর্মলি মানে চারিদিকে ম্যাটেরিয়াল ইউনিফর্ম থাকবে, সেটা টর্শনের জন্য ভালো সুইটেবল হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে স্কয়ার, সার্কেল, এগুলো হচ্ছে টর্শনের জন্য সুইটেবল। এবার অ্যাঙ্গেল হয় না, কারণ অ্যাঙ্গেল সেকশন হচ্ছে, সেই ক্ষেত্রে আমার হচ্ছে চারিদিকে ইউনিফর্ম ম্যাটেরিয়াল নেই, শুধু দুই দিকে আছে, বাকি দিকগুলো নেই, তো হবে না। চ্যানেল সেকশনও তাই, চ্যানেলে শুধু তিন দিকে আছে ম্যাটেরিয়াল, আরেক দিকে নেই, চ্যানেল হবে না। তারপরে আসি বক্স সেকশনটাই আমার অ্যান্সার হবে। তো বক্স তো ওয়ান টাইপ অফ স্কোয়ার, ঠিক আছে, মাঝখানে ফাঁকা কিন্তু চারপাশে ম্যাটেরিয়াল আছে। ঠিক আছে, এটা ভালো টর্শন দিতে পারে। টি সেকশন হবে না, তার কারণ টিওরও তাই। ঠিক আছে, এই দিকটাতে ম্যাটেরিয়াল নেই, এইদিকে ম্যাটেরিয়াল নেই। ঠিক আছে, তো এটা টর্শনের ক্ষেত্রে সুইটেবল হবে না, তাহলে আমার অ্যান্সার সি। নেক্সট কোশ্চেন, দ্য পার্সেন্টেজ অফ HY/HD বার, বা আমরা এটাকে ডিফর্ম বারও বলি, ইন ওয়ান ওয়ে স্ল্যাব টু ক্যাটার ফর সিনকেস অর টেম্পারেচার অ্যাজ পার IS 456। এটা ডাইরেক্ট কোশ্চেন করে আছে, তো এটার অ্যান্সার হবে 0.12%। HYD বার ডিফর্ম বার তোমরা নোট ডাউন করে নিতে পারো। ফর মাইল স্টিলের জন্য হয় 0.15%, একটু বেশি হয় মাইল স্টিলের জন্য, আর ডিফর্মের জন্য এইটা। নেক্সট কোশ্চেন, ডাক্টিলিটি অফ আ ফ্লেক্সারাল মেম্বার রেনফোর্স কংক্রিট ক্যান বি ইনক্রিজ বাই, এটা অনেকেই ভুল করবে, এটার ক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু আমার বি। আমি একটু বলে দিচ্ছি কেন বি হবে, ডিক্রিজিং দ্য পার্সেন্টেজ অফ টেনসাইল রেনফোর্সমেন্ট। ঠিক আছে, এবার অনেকেই বলবে যে আমার কি হয়, রেনফোর্সমেন্ট গুলো টেনসাইল স্ট্রেস নাই, কংক্রিট হচ্ছে কম্প্রেসিভ নাই, তার জন্য কংক্রিট বিটেল ম্যাটেরিয়াল, স্টিল হচ্ছে আমার টেনসাইল ম্যাটেরিয়াল। তো এখানে ডাক্টিলিটি, এবার ডাক্টিলিটি অবশ্যই কিসের উপর ডিপেন্ড করবে, স্টিলের উপরে। ঠিক আছে, কারণ স্টিল হচ্ছে ডাকটাইল ম্যাটেরিয়াল, তাহলে আমি যদি স্টিলটাকে ইনক্রিজ করি তাহলে অবশ্যই ডাক্টিলিটি হবে। কিন্তু এখানে দেখতে হবে ডাক্টিলিটি কার বলছে, ফ্লেক্সারাল মেম্বার অর্থাৎ বিম। ঠিক আছে, এই যে বিম আছে, বিমের ডাক্টিলিটির কথা বলছে, তাহলে এই বিমের ডাক্টিলিটি কার উপর ডিপেন্ড করবে, এই ম্যাটেরিয়ালের উপরে, মানে এর কম্পোজিশনের উপর, অর্থাৎ কংক্রিট প্লাস স্টিলের দুটোর উপরেই ডিপেন্ড করবে। এবার আমার কি হয়, আমি যদি স্টিলের অ্যামাউন্ট বাড়াইতে থাকি, টেনসাইল জোনে স্টিলের অ্যামাউন্ট আমি বাড়াচ্ছি, ঠিক আছে, তাহলে আমার স্টিলের অ্যামাউন্ট বাড়াতে থাকলে এটা কি হবে, বেশি স্ট্রেংথ নিতে পারবে। এবার কি হচ্ছে, আন্ডার দ্য অ্যাকশন অফ লোড আমার কি হবে, এর যে আলটিমেট স্ট্রেং বা ইয়েল স্ট্রেং পৌঁছানোর আগে কংক্রিটে পৌঁছে যাবে, অর্থাৎ কংক্রিট ফেল হয়ে যাবে। আমার কি হবে, কংক্রিটে ক্র্যাক ধরে কংক্রিট ফেল হয়ে যাবে, দ্যাট ইজ তো ব্রিটেল হয়ে গেল, ডাকটাইল তো হলো না। তাহলে আমাকে এরকম ভাবে এটাকে অ্যাডজাস্ট করতে হবে, পুরো মেম্বারটা যাতে ডাকটাইল হয়। তাহলে আমাকে কি করতে হবে, স্টিলের অ্যামাউন্ট যদি আমি কমিয়ে দেই, তাহলে আমার ধীরে ধীরে এরকম একটা কন্ডিশনে আসবে যেখানে লোড অ্যাপ্লাই করলে কি হবে, কংক্রিট অনেক পরে ফেল করবে, স্টিল সেই লোডটা নিয়ে নিবে। ঠিক আছে, তাহলে এটা তখন মোর ডাকটাইল হবে। ঠিক আছে, তো অ্যান্সার কিন্তু আমার বি, এ কিন্তু হবে না। এ হলে আমার কি হবে, কংক্রিট আগে ফেল করে যাবে, তার মানে তখন কিন্তু মেম্বারটা কিন্তু ডাকটাইল হবে না। ঠিক আছে, নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন পার্ট 4-এ, ফর টু ওয়ে আরসি স্ল্যাব দ্য ডিফ্লেকশন ইজ গাইডেড বাই, এটাও একটা ডাইরেক্ট কোশ্চেন আরসিসির থেকে। ঠিক আছে, এটা শর্টার স্প্যান হয়, ওয়ান ওয়ে স্ল্যাব অ্যাজ ওয়েল অ্যাজ টু ওয়ে স্ল্যাব, দুটোর ক্ষেত্রেই আমার ডিফ্লেকশনটা হয় হচ্ছে শর্ট স্প্যানের। ঠিক আছে, তো এই হচ্ছে আমার পার্ট 4। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, এবং যারা এখন আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি আমার নেক্সট পার্ট 5 নিয়ে হাজির হবো, যেখানে আমি বাকি 20 কোশ্চেন আলোচনা করবো 100 অব্দি। ঠিক আছে, তারপর আমি পার্ট 5-এর পরে চলে যাবো পার্ট 6-এ, যেখানে আমি 2016 করলাম, তারপর আমি করবো 2014